কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, এবং এগুলো কোন গ্রুপের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে অ্যালকেন গ্রুপের মধ্যে পড়ে, অর্থাৎ CnH2n+2। তাহলে এই ফরম্যাটটা যে ফলো করছে সেটাই হচ্ছে অ্যালকেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুবই ভালো চলছে। তোমাদের প্রত্যেকের সেকেন্ড সাবমেটিভ এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা খুব ভালোভাবেই জানো, এবং সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা আশা করি প্রত্যেকের খুব ভালো হয়েছে। এরপরে আমাদের সামনে মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং তারপর আমাদের ফাইনাল, অর্থাৎ আমাদের যেগুলো পার্ট করে যে এক্সামগুলো হচ্ছিল অল্প অল্প সিলেবাসের, সেই এক্সামের কিন্তু দিন আমাদের শেষ। এরপরে আমাদেরকে যে এক্সামটা দিতে হবে সেটা কিন্তু আমাদের ফুল মার্কসের এক্সাম দিতে হবে, 90 মার্কসের। প্রথমে আমাদের টেস্ট এক্সাম হবে, তারপর আমাদের ফাইনাল মাধ্যমিক পরীক্ষা হবে 2025-এ। এবং তোমাদের প্রিপারেশনকে আরেকটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমরা খুব ভালোভাবেই জানো যে প্রিভিয়াস ইয়ার পেপার কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যদি মাধ্যমিকের লাস্ট কয়েক বছরের ট্রেন্ডটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে লাস্ট 5 ইয়ার্স বা লাস্ট 10 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু সেখান থেকেই পড়ে। তো সেই জন্য আমরা কি করব, আমরা আমাদের চ্যানেলে তোমাদের যে 2017 থেকে একদম 2024 পর্যন্ত যে সমস্ত ইয়ারের কোশ্চেন্সগুলো আছে সেগুলোকে আমরা এখানেতে কমপ্লিট করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের যে ক্লাসটা আমরা করব, আজকে হচ্ছে মাধ্যমিক 2018-র যে পেপারটা আছে সেই পেপারটা আমরা আজকে কমপ্লিট করব। ওকে, দেখো প্রথমে যে প্রশ্নটা আমরা রেখেছি সেই প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে কি যে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? দেখো 2017-এর আমরা যখন কোশ্চেন্স ডিসকাস করছিলাম সেখানে আমরা একটা কোশ্চেন্স এরকম বলেছিলাম যে নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে সেখানে কিন্তু আমরা পরপর গ্রিনহাউস গ্যাসগুলো লিখেছিলাম, এবং সেখানে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে এই যে সমস্ত গ্যাসগুলো আছে এদের মধ্যে সবথেকে মেন কন্ট্রিবিউশন কার, সবথেকে বেশি অবদান কার, সেটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। দেখো বাকি যেগুলো আছে N2O, H2O, তারপর হচ্ছে CH4, এরা প্রত্যেকেই কিন্তু গ্রিনহাউস গ্যাস। সব থেকে কম অবদান হচ্ছে H2O, মাত্র 2%-এর কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে আমরা এটার আনসারটা বলবো কি যে উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি, সেটা আনসারটা হবে তোমার CO2। অপশান ডি হবে এটার আমার কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে যে বয়েলের সূত্র অনুযায়ী PV ভার্সেস P লেখচিত্রটি কোনটা? দেখো বয়েলের সূত্র থেকে আমরা কি পাই বলো তো? বয়েলের সূত্র থেকে আমরা জেনারেলি যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা আমরা পাই। তার মানে যদি উষ্ণতা এবং গ্যাসের ভরটাকে যদি আমরা অপরিবর্তিত রাখি, তাহলে গ্যাসের আয়তনটা তার চাপের সঙ্গে কী হচ্ছে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি V ইজ প্রপোর্শনাল টু 1/P, তাই না? অর্থাৎ যত তুমি কি করবে আয়তনটাকে, যত চাপ তুমি বাড়াবে তত কী হবে, আয়তনটা কমবে, সিম্পল ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের এই PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটা হয়। তাহলে বুঝতেই পারছো যে আমাদের এখানে PV ভার্সেস P বলেছে, তাহলে PVটা তো ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে সেক্ষেত্রে কোনটা হতে পারে? দেখো প্রথমত হচ্ছে, দেখো প্রথম যে ডায়াগ্রামটা আছে এটা দেখো মূলবিন্দুগামী আছে, এটা কিন্তু এটা আমরা বলছি না অ্যাকচুয়ালি। এটা যেহেতু আমাদের PV ভার্সেস P দিয়েছে, তাহলে আমাদের এটা হবে কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, অর্থাৎ এইটা অপশন বি হবে, এটা আমার কারেক্ট অ্যান্সার। PV ভার্সেস P এর যে ডায়াগ্রাম সেটা হচ্ছে এটা। ওকে, তারপরে প্রশ্ন চলে আসে কোশ্চেন নাম্বার 3। দেখো এই কোশ্চেন নাম্বার 3 যেটা আছে এটা আমাদের কী বলতো, এটা হচ্ছে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আছে। আমাদের এই সেম প্যাটার্নের একটা কোশ্চেন 2017-ও কিন্তু ছিল। দেখো আমি তোমাদেরকে প্রতিটি প্রশ্নকে শুধুমাত্র আনসার করছি না, দেখো প্রতিটি আমি অ্যানালাইসিস করে বলছি যে এই ইয়ারে এই প্যাটার্নের একটা কোশ্চেন ছিল। তাহলে ডেফিনেটলি দেখো প্যাটার্নটা লক্ষ্য করো। আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করা মানে কি শুধু কোশ্চেনটা সলভ করা নয়, প্যাটার্নটা, এক্সামিনারের যে থট প্রসেসটা, যে কীভাবে উনি কোশ্চেন করছেন বা কি আমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি কী জানতে চাইছেন, সেটা আমাদেরকে সব ডেফিনেটলি জানতে হবে। তো চলো প্রথমে আমরা চলে আসি। এখন কি বলেছে, এখানে বলেছে যে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 13। দেখো ভেপার ডেন্সিটি বলে দিয়েছে 13। আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? কোশ্চেনটা একটু মডিফাই করেছে, বাট আগের যে কোশ্চেনটা ছিল 2017-এ ওখানে ভেপার ডেন্সিটি দিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে বলেছে আণবিক
ঘনত্বটা কত, আণবিক গুরুত্বটা কত হবে, অর্থাৎ মলিকুলার মাসটা কত হবে সেটা বের করেছে। এই কোশ্চেনটা কী করেছে বলো তো, এটা একটা স্টাইল করে দিয়েছে। দেখো সিম্পল হচ্ছে কি, বাষ্প ঘনত্ব দিয়েছে কত, সেটা হচ্ছে 13। আমরা জানি কি, আমরা জানি সেটা হচ্ছে মলিকুলার মাস সমান হচ্ছে 2 ইন্টু ভেপার ডেন্সিটি, m=2d। এটা আমরা ডেফিনেটলি সবাই জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে বলো তো, মলিকুলার মাসটা কত হবে, এটা যদি 13 হয় তাহলে এটা হবে 26। তাহলে মলিকুলার মাসটা আমাদের কত হলো, সেটা হচ্ছে 26। এরপরে দেখো, তাহলে মলিকুলার মাসটা তুমি পেয়ে গেলে 26। তাহলে এখানের মধ্যে কোন যে এলিমেন্টটা আছে, এবার কোন এলিমেন্ট নয়, কোন কম্পাউন্ডটা আছে যার মলিকুলার মাস 26 হবে, আমরা সেটা একটু ক্যালকুলেট করে দেখতে হবে, আমাদেরকে ফর্মুলা মাসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে কী করো, প্রথমটা দেখো, কার্বনের কত, কার্বন হচ্ছে 12, তাহলে 2 ইন্টু 12 প্লাস হাইড্রোজেন কত 1, তাহলে এটা কত আছে 4 ইন্টু 1, তাহলে 4 ইন্টু 1, তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 24 আর এদিকে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 28। তাহলে আমার অপশান এ হবে না। তাহলে অপশান এ যদি না হয়, দেখো C2H4 আছে, সেটা যদি না হয় তাহলে কীভাবে C2H6 হতে পারে, তাহলে ডেফিনেটলি এটাও কিন্তু আর চেক করার দরকার নাই। ওকে, তারপরে চলে আসি, তারপরে দেখো C2H2 আছে, কার্বনের কত বললাম 12, তাহলে 12 ইন্টু 2 মানে কত 24, আর এটাকে 2, তাহলে 24 প্লাস 2 মানে হচ্ছে 26। সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি দেখো তোমাদেরকে কীভাবে অ্যাপ্রোচটা লক্ষ্য করলে, যে আমরা প্রথমে ভেপার ডেন্সিটি দিয়েছে, সেখান থেকে মলিকুলার মাসটা বের করলাম, বের করে আমরা এখানে ফর্মুলা মাস দিয়ে দেখছি কোন জিনিসটার সাথে এটাকে মেলাতে পারছি। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলছে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী। দেখো রৈখিক প্রসারণ গুণাঙ্কটা যেটা আমরা যদি দেখি, দেখো আমরা আলফা সমান কী পেয়েছিলাম বলো তো, আলফা সমান পেয়েছিলাম যে LT মাইনাস L0/L0 ইন্টু টি। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর এটা হচ্ছে উষ্ণতার পার্থক্যটা। তাহলে ডেফিনেটলি দেখো যদি এটাকে মিটার বলি, এটাও মিটার, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে কি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। তাহলে সেটা আছে কোথায়, দেখো অপশান ডিতে আছে। দেখো সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, তিনটের ক্ষেত্রেই কিন্তু ইউনিটটা সেম, সেটা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। ওকে, সিজিএস হলে ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই হলে সেটা হবে কেলভিন। তারপরে প্রশ্নে চলে আসছে, কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 আমাকে বলছে এখানে যে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। আমি দেখো তোমাদেরকে যখন লাইট পড়িয়েছিলাম, তখন আমি যখন ফিগারগুলো বলতাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে লাইটের ক্লাসটা দেখো। এই কথাটা আমি বলেছিলাম যে একমাত্র একটাই কন্ডিশন যেখানে কিন্তু উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে সেটা কি, সেটা হচ্ছে যদি ফোকাস এবং পোলের মাঝখানে যদি অবজেক্টটা রাখা হয়, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু সৎবিম্ব তৈরি হয়। এবং তোমরা খুব ভালোভাবে জানো যে অসৎ বিম্ব মানে কি, সেটা হচ্ছে তোমার সোজা হয়, সেটা ইরেক্ট হয়, অর্থাৎ সমশীর্ষ হয়। তাহলে ডেফিনেটলি সদ্য নয়, তাহলে অপশান এ বাদ, অপশান সি বাদ। তাহলে অসদের মধ্যে পড়ছে কি, অসৎ হচ্ছে কি, একটা হচ্ছে ইরেক্ট, মানে অসৎ বিম্ব সবসময় কী হয় তোমার সোজা হয়, অর্থাৎ সমশীর্ষ হয়, আর সৎবিম্ব সর্বদা অবশীর্ষ হয়। তাহলে অসৎ বিম্ব অবশীর্ষ কখনোই পসিবল নয়। তাহলে আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে অপশান ডি, অসৎ বিম্ব এবং যেটা কিনা সমশীর্ষ, অর্থাৎ সমশীর্ষ মানে হচ্ছে সোজা, ইরেক্ট হবে। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবং আমি তোমাদেরকে এই ডায়াগ্রামটাও করতে বলেছিলাম, তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে দুটো স্টার দিয়েছিলাম, একটা হচ্ছে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আর যদি পোল আর ফোকাসের মাঝখানে থাকে সেক্ষেত্রে কী হবে। এই দুটো জিনিস কিন্তু তোমাদের এক্সেপশনাল আছে, তো এই দুটো জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম যে স্টার দিয়ে রাখো, এটা তোমাদের ডায়াগ্রামও কিন্তু দিতে পারে। ওকে, তারপরে চলে আসে, তারপরে দেখো এখানে বলেছে কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমরা জানি যে যদি কোনো কাঁচের যে স্ল্যাব হবে, সেই কাঁচের স্ল্যাবের মধ্যে যখন কোনো একটা রশ্মি এসে পড়বে, তাহলে সেক্ষেত্রে কী হয়, যে আমরা যেটাকে বলি আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে, আর একটা হচ্ছে ইমার্জেন্ট রে, মানে যে রেটা বেরিয়ে চলে যাচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, এরা কী হয়, এরা প্যারালাল হয়। প্যারালাল মানে হচ্ছে কোনো রকমভাবে কী হয় না, কোনো বিচ্যুতি কিন্তু ঘটে না। তাহলে সিম্পল ব্যাপার, আপাতন কোণটা যা হবে প্রতিসরণ কোণটাও কী হবে, সেই একই কোণই হবে। তার মানে কী হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি আমরা যদি বলি সিম্পল কথায়, সেটা হচ্ছে কী হচ্ছে বলতো, কোনো রকম চ্যুতি হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনটার আনসারটা বলবো যে 0 ডিগ্রি। তাহলে কোনো আলোকরশ্মি যদি একটি
কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হয়, তাহলে লম্বভাবে আপতিত হলে কী হবে, এরকমভাবে লম্বভাবে আপতিত হচ্ছে মানে এখানে কী হচ্ছে, কোনো আপতন কোণ কিন্তু তৈরি হচ্ছে না, তাহলে আপতন কোণটা জিরো। তাহলে আপতন কোণটা যদি জিরো হয় তাহলে আমরা ওখানেও দেখবো কি, ওখানেও আপতন প্রতিষ্ঠিত যে কোণ রশ্মিটা বেরোচ্ছে সেটাও জিরোই বেরিয়ে যাচ্ছে। তার মানে এখানে যে চ্যুতি কোণটা, সেই চ্যুতি কোণটা কত, সেই চ্যুতি কোণটা হচ্ছে তোমার 0 ডিগ্রি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা খুব ভালোভাবে জানি যে কোনো কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি রশ্মি যায় তাহলে রশ্মিটা কোনো রকম বিচ্যুতি ঘটে না, শুধুমাত্র কী হয়, তার পার্শ্ব সরণ হয়, ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পাই। তারপরে চলে আসি নেক্সট। তারপরে বলেছে কোশ্চেন নাম্বার 7 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 7 আমাদেরকে বলছে সেটা হচ্ছে এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক। রোধের অর্থাৎ রেজিস্ট্যান্স আমরা কি জানি দেখো, আমরা ওহমস ল থেকে পাচ্ছি V = R × I। তাহলে এখান থেকে আর সমান কী পাবো, আর সমান আমরা পাবো যেটা, সেটা হচ্ছে V/I, এটা আমরা পেয়ে থাকি। ওকে, নাও দেখো, তাহলে R = V/I, তাহলে ভিটা কি ভোল্ট, আইটা হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার আছে। ওকে, এটা এই যে সূত্রটা, এটা কার সূত্র, এটা হচ্ছে ওহমস ল। আর এই ওহমস ল থেকে আমরা রেজিস্ট্যান্সের কনসেপ্ট পাই, সেজন্য আমরা রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কী বলবো, সেটা হচ্ছে ওহম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন। তারপরে বলেছে যে গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে। দেখো ফিউজ তারটা কেন ইউজ করা হয় বলো তো, যাতে করে আমাদের বাড়িতে যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো থাকে, টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট, সেইগুলো যাতে কোনো কারণে যে ভোল্টেজের যদি কোনো ডিসপিউট আমরা দেখতে পাই, মানে হয়তো হঠাৎ করে ভোল্টেজটা বেড়ে গেল বা হঠাৎ করে ভোল্টেজটা কমে গেল, তাহলে যাতে করে ওই ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট না হয়ে যায়, তার জন্য কী করি, আমরা ফিউজ তারটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করে থাকি। আমরা জানি আমাদের যে হাউস হোল্ড সার্কিটে সেখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সুইচ আর একটা হচ্ছে তোমার ফিউজ তার। এই দুটোকে আমরা কী করি, এই দুটোকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি। তাহলে সেক্ষেত্রে এরা কাদের সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে তোমার লাইভ ওয়্যারের সাথে যুক্ত থাকে। ওকে, এবং তোমরা খুব ভালোভাবেই জানো যে ফিউজ তারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এর রেজিস্ট্যান্সটাও কম এবং এর গলনাঙ্কটাও কিন্তু কম হয়, যাতে করে একটু হঠাৎ করে যদি কারেন্টের ফ্লোটা বেশি হয়ে যায় তাহলে ওই তারটা দিয়ে কারেন্টটা ফ্লো করে কী হয়, তারটা গলে যায়, দিয়ে সার্কিটটাকে মানে ওপেন করে দেয়, মানে কারেন্টের ফ্লোটাকে বন্ধ করে দেয়, যাতে করে ওই অ্যাপ্লায়েন্সটাকে আমাদের বেঁচে যায় বা ওটা নষ্ট হয়ে যায় না বা পুড়ে যায় না। ওকে, বর্তমানে তোমরা জানো সেটা ফিউজ তারের পরিবর্তে আমরা MCB ইউজ করে থাকি। ওকে, চলো তারপরে চলে আসি। তাহলে এটা হলো কি, তাহলে ফিউজ ওয়্যারটাকে কার সাথে যুক্ত করবো, সেটা হচ্ছে লাইভ ওয়্যারের সাথে। আর ডেফিনেটলি তোমরা জানবে লাইভ ওয়্যার যে কালারটা সেটা কি, আগে ছিল রেড, এখন কিন্তু সেটা ব্রাউন কালারের হয়ে থাকে। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো, বলছে তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হয়। তাহলে বিটা রশ্মি কী বলো তো, বিটা রশ্মি হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল। তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেল মানে কি, প্রোটন তো পজিটিভ হবে না, নিউট্রনের তো কোনো চার্জই নেই, এটাও নেই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো নয় এটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ ডেফিনেটলি। কিন্তু আমাকে এটা বলেছে যে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, তাহলে বিটা রশ্মি কি, এটা হচ্ছে একটা ইলেকট্রনের স্রোত। ওকে, এটা একটা ইলেকট্রনের স্রোত হচ্ছে তোমার বিটা রশ্মি। ক্লিয়ার, বেশ। তারপর দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 কী বলছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কতগুলো। দেখো দীর্ঘ পর্যায় সারণী, যেটাকে আমরা আধুনিক পর্যায় সারণী বলছি, সেখানে আমরা জানি সেখানে হচ্ছে 7টা পর্যায় থাকে এবং হচ্ছে 18টা শ্রেণী থাকে। ঠিক আছে, দীর্ঘ পর্যায় শ্রেণীতে আমরা লক্ষ্য করব যে সেখানে 7টা পর্যায় এবং 18টা শ্রেণী থাকে, অর্থাৎ গ্রুপ থাকছে কটা, সেটা হচ্ছে 18। আর যেটা পুরনো ছিল যেটা, সেখানে আমরা দেখব যে 7 পিরিয়ড থাকছে এবং 8 গ্রুপ থাকছে। ঠিক আছে, চলো তারপরে বলেছে কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না। অষ্টক নীতিটা কি, দেখো অষ্টক নীতি মানে কি বলতো, একটা মৌলের পরমাণু সে কি করবে, তার লাস্ট অরবিটেতে সে চাইবে তার স্টেবিলিটির জন্য 8টা ইলেকট্রন করতে। এখন তোমরা আমাকে বলো, যার লাস্ট কক্ষপথে 8, মানে যার টোটাল ইলেকট্রনে 8টা নেই, সে কিভাবে নিজের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন করতে পারে, বা তাকে কে এতগুলো ইলেকট্রন দেবে। তাহলে সেরকমই একটা মৌল দেখো, যেটা হচ্ছে কি লিথিয়াম হাইড্রাইড, LiH। লিথিয়ামের কত দেখো, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টে আর হাইড্রোজেন হচ্ছে 1টা। তাহলে এরা যদি কম্বাইন করে যদি কোনো যৌগ তৈরি করে, তাহলে কিভাবে পসিবল, মানে ইলেকট্রনটা আসবে কোথা থেকে, অর্থাৎ লিথিয়ামকে 5টা ইলেকট্রন দেবেটাকে, বা হাইড্রোজেন তার তো লাস্ট কক্ষপথে 1টা ইলেকট্রন, তাকেই বা 7টা ইলেকট্রন দেবে কে। তাহলে সেই জন্য LiH এটা কিন্তু তোমার অষ্টক সূত্র মেনে চলে না। এটা হচ্ছে দ্বৈত সূত্র বা ডুপ্লেট যে রুল আছে, অর্থাৎ লাস্ট অরবিটে 2টো ইলেকট্রন, মানে সেটা হচ্ছে হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটাকে এরা ফলো করে, লিথিয়াম এবং হচ্ছে হাইড্রোজেন। ওকে, তারপরে চলে আসে। তারপরে কি বলেছে দেখো,
বলেছে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, কোনটা তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl এবং গ্লুকোজের জলীয় দ্রবণ। দেখো যেগুলো জৈব যৌগ, যেগুলো অর্গানিক কম্পাউন্ড, তাদের যে অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ কিন্তু কোনোভাবেই তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এটা কি হচ্ছে? NaCl। NaCl কী করছে? এরা যখন ইলেকট্রোলাইসিস করা হয় তখন এরা Na+ এবং Cl- এই আয়নে এরা ভেঙে যায়। এই আয়নগুলো কি করে? তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। একটা জিনিস মনে রাখবে, দেখবে আমরা যদি বলি যে ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহন কারা করে? দেখো ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে সেগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। বারবার করে বলছি কিন্তু ফ্রি ইলেকট্রন যেগুলো থাকে সেগুলো কিন্তু ধাতব পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহনে সাহায্য করে। ফ্রি ইলেকট্রন মানে কি? যে ইলেকট্রনগুলো লাস্ট কক্ষপথে থাকে, লাস্ট অরবিটে থাকা ইলেকট্রনগুলো যেগুলো ফ্রি থাকে সেগুলো কী করে? তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আর যখন কোনো যদি যৌগের আমরা যদি জলীয় দ্রবণ নিই, অর্থাৎ NaCl এর জলীয় দ্রবণ কী হচ্ছে? সেখানে কী হচ্ছে? সেখানে আয়নস ফরমেশন করছে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, এগুলো এই যে ফ্রি ক্যাটায়ন অ্যানায়নগুলো থাকে এরা কিন্তু কী হচ্ছে? গলিত দ্রবণে তোমার তড়িৎ পরিবহন করছে। তারপরে প্রশ্ন চলে আসে, বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙটা কী হবে? হলুদ, সবুজ, গাঢ় নীল না বাদামি? দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করি তাহলে একটা কমপ্লেক্স যৌগ তৈরি হয় কপার অক্সাইডের, যার কালারটা হচ্ছে তোমার কি? গাঢ় নীল। অপশান সি হবে এটা আমার কারেক্ট আনসার। চলো তারপরে প্রশ্নে চলে আসি। তারপরে প্রশ্নে বলছে কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? খুব ভালো একটা কোশ্চেন। দেখো জিঙ্ক, তাহলে আমাকে জিঙ্ক কোথায় থাকে? দেখো কাঁসার মধ্যে কিন্তু জিঙ্ক থাকে না, এর মধ্যে কপার আর টিন থাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা আমার আনসারটা কী হবে? এখানে ডুরালুমিন তো ডেফিনেটলি নয়। ওকে, ওখানে তোমার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো থাকছে। তাহলে এখানে জিঙ্ক থাকছে কোথায়? সেটা হচ্ছে তোমার পিতলের মধ্যে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমার পিতলের মধ্যে কি থাকে? পিতলের মধ্যে তোমার জিঙ্ক থাকে। চলে আসি আজকের শেষ প্রশ্ন। কী আছে বলেছে বলো তো? এখানে বলেছে কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে, এবং এগুলো কি? এগুলো কোন গ্রুপের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে অ্যালকেন গ্রুপের মধ্যে পড়ে, অর্থাৎ CnH2n+2। তাহলে এই ফরম্যাটটা যে ফলো করছে সেটাই হচ্ছে অ্যালকেন, তারাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এখানে বসাও, এখানে তুমি বসাচ্ছ 3 বসাচ্ছ, তাহলে 3 যদি বসাও তাহলে এটা 3 দিয়ে 6 আর দিয়ে 8, তাহলে এটা C3H8 হতো, কিন্তু এটা 6 আছে, তাহলে এটা হবে না। C2H4 দেখো এই ফরম্যাটে আসছে না, তাহলে এটাও হচ্ছে না। C2H2 এখানেও দেখো বসাও আসছে না, তাহলে 3টে যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে ডেফিনেটলি আনসারটা কী হবে? আমার আনসারটা হচ্ছে অপশান ডি, C2H6। তবুও একবার মিলিয়ে নাও। দেখো এখানে 2 বসাও, তাহলে এটা হচ্ছে 4 + 2 মানে হচ্ছে 6, তাহলে এটা আমাদের পেয়ে যাচ্ছি। দেখো বাকি যে আরেকটা দেখো, এটা হলো অ্যালকেন। এছাড়া আরও দুটো আছে যেগুলো হাইড্রোকার্বন আছে, সেগুলোকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে ধরি। সেগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার কি? CnH2n। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অ্যালকিন। চলো এখানে কোনটা পড়ছে দেখো, 3 বসাও, তাহলে 3 আর হচ্ছে 3 দিয়ে 6, তাহলে C3H6 এটা তোমার অ্যালকিনের মধ্যে পড়ছে। C2H4 এটাও তোমার অ্যালকিনের মধ্যে পড়ছে। তারপর আছে অ্যালকাইন, এটা হচ্ছে CnH2n-2। তাহলে এটা দেখো এই জিনিসটা পড়ে দেখো, এখানে 2 বসাও, তাহলে এটা হচ্ছে C2H2। ওকে, তাহলে এটা হলো অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন। এই অ্যালকিন আর অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, আর এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকার জন্য এরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, আশা করি এটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমরা আমাদের যে কনসেপ্টের ক্লাস আছে চ্যাপ্টার ওয়াইজ পরপর, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখো। প্র্যাকটিস ক্লাস, রিভিশন ক্লাস প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমরা দেখো, এবং আগামী দিনে তোমাদের জন্য আরও তোমাদের যাতে প্র্যাকটিস আমরা করাতে পারি সেই জন্য আমরা আমাদের চ্যানেলেতে ক্লাস করিয়ে থাকবো। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাস।